সত্যজিতের লেখনীতে তার বিভিন্ন বিখ্যাত সিনেমার শুটিং পর্ব চলাকালীন কিছু ঘটনার বর্ণনার আজ চতুর্থ পর্ব। প্রথম পর্বে ছিল পথের পাঁচালী সিনেমা, দ্বিতীয় পর্বে ছিল গুপি গাইন ভাগাবাইন সিনেমা এবং তৃতীয় পর্বে ছিল সোনার কেল্লা সিনেমার শুটিং গ্রহণের কিছু ঘটনার বর্ণনা পরিচালকের নিজের লেখনীতে। আজ চতুর্থ পর্বে থাকবে সত্যজিৎ রায় পরিচালিত বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশে সিনেমার শুটিং গ্রহণ পর্বের কিছু ঘটনার বর্ণনা। নিচের বক্তব্যটি পরিচালকের নিজের লেখনীতে হুবহু তুলে দেয়া হলো। হীরক রাজার রাজকোষে সিন্দুক বোঝাই হিরে, সেই হীরের বেশ কিছুটা বের করে আনতে হবে গুপি বাঘাকে, কারণ পেয়াদাদের ঘুষ দিতে হবে। দুষ্ট রাজাকে গদি থেকে নামানো চাই, কাজটা অনেক সোজা হয়ে যায় যদি পেয়াদাদের হাতে আনা যায়। পাঠশালার উদয়ন পণ্ডিতের ফন্দি এটা। অত্যাচারী রাজাকে শায়েস্তা করতে গুপি বাঘা উদয়নের সঙ্গে হাত মিলিয়েছে। গুপি বাঘা রাজকোষের সামনে গিয়ে হাজির হয়, সেখানে প্রহরী টহল দিচ্ছে। গুপি বাঘা গান গেয়ে তাকে বশ করে দড়ি দিয়ে হাত পা আর গামছা দিয়ে মুখ বেঁধে ট্যাঙ্ক থেকে চাবি নিয়ে ঢাউস তালা খুলে তো রাজকোষে ঢোকে। তাদের ধারণা আর কোনো বাধা নেই, এবার সিন্দুক খুলে হিরে বার করলেই হলো। কিন্তু সিন্দুকের 3টে তালার 3টে চাবি পাহারা দেবার জন্য যে বাঘমামা বসে আছেন রাজকোষের ভিতর, সেটা তারা জানবে কি করে? অবশ্যই বাঘকেও গান গেয়ে বশ করা যায়, কিন্তু গুপির গলা যে শুকিয়ে কাঠ, গান বেরোবে কি করে? অনেক কষ্টে শেষ পর্যন্ত বেরোলো গান। পায়ে পড়ি বাঘমামা, করোনা কো রাগমামা, তুমি যে ঘরে কে তা জানতো। বাঘমামা বশ হলেন। পরে তার উপর দিয়ে হাত বাড়িয়ে বাঘার রিং সমেত 3টি চাবি নিয়ে সিন্দুক খুলে হিরে বার করে নিল। এই তো দৃশ্য। তোমাদের মধ্যে যারা হীরক রাজার দেশে ছবি দেখেছ, তারা এই দৃশ্য পর্দায় দেখেছ। এবার সেই দৃশ্য তোলা হয়েছিল কিভাবে, সেইটা তোমাদের বলি। আজকাল অনেক হিন্দি ছবিতেই বাঘ সিংহের খেলা দেখা যায়। এই বাঘ সিংহের বেশিরভাগই আসে মাদ্রাজ থেকে। তোমরা জানো যে আজকাল সার্কাস মানেই দক্ষিণ ভারতের সার্কাস। আমরা তাই ঠিক করেছিলাম যে বাঘের এই দৃশ্যটা মাদ্রাজের স্টুডিওর মধ্যে তৈরি করা হবে, আর বাঘকেও আমরা এনে ফেলবো এই স্টুডিওর ভিতরেই। 10 বছর আগে গুপি গাইন ছবিতে বাঘকে নিয়ে যেতে হয়েছিল গ্রামের বাঁশবনে, সে এক অভিজ্ঞতা। এবার হলো সম্পূর্ণ অন্য আর এক অভিজ্ঞতা। প্রথমে মাদ্রাজে ভাড়া পাওয়া যায় এমন বাঘের খোঁজ করার জন্য মাদ্রাজেরই বাসিন্দা এক বাঙালি ভদ্রলোককে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এনার সিনেমা জগতের সঙ্গে যোগাযোগ আছে। বাঙালিরা ওখানে শুটিং করতে গেলে তাদের নানা রকমভাবে সাহায্য করেন, এমন একটা খ্যাতিও আছে। আসল নামটা লিখলে মুশকিল হতে পারে, তাই একে বাবু বলেই বলবো। বাবু জিজ্ঞাসা করে পাঠালেন বাঘকে নিয়ে ঘটনাটা কি। আমরা তাকে জানালাম। উনি এবার অনুরোধ জানালেন বাঘের সামনে যে গানটা গাওয়া হবে সেই গানের একটা টেপ পাঠিয়ে দিতে। সেই টেপ বেশ কয়েকদিন ধরে বাঘকে শোনানো হবে, তাতে নাকি বাঘের সুবিধা হবে। ছবি শুরু করার আগেই ছবির গান রেকর্ড করা হয়। আমরা একটা ক্যাসেটে পায়ে পড়ি বাঘমামা গানটা রেকর্ড করে বাবুকে পাঠিয়ে দিলাম। শুটিংয়ের দিন 10 আগে আমাদের দলের অশোক বোস চলে গেলেন মাদ্রাজ স্টুডিওর ভিতর রাজকোষ তৈরি করার জন্য। কাঠের কাঠামোর উপর প্লাস্টার দিয়ে সাধারণত স্টুডিওর বাড়িঘর তৈরি হয়। দেখে বোঝার উপায় নেই যে সেটা নিরেট ইট পাথরের তৈরি নয়। কেবল আঙুল দিয়ে টোকা মারলে ঠকঠকের বদলে ঢপঢপ করে শব্দ হয়, যেটা শুনলে বোঝা যায় যে সেটা ফাঁপা। যে ঘরে সিন্দুক তারই লাগোয়া একটা ঘরে বাঘ থাকবে। 2 ঘরের মাঝখানে দরজার বদলে থাকবে একটা খিলান। বাঘের মাথার উপরে দেওয়ালে একটা পেরেকে ঝোলানো থাকবে চাবির রিং। আমরা গিয়ে পৌঁছলাম শুটিংয়ের 2 দিন আগে। মনে ভারী উৎকণ্ঠা। ক্যাসেট শোনা বাঘের চেহারাটা কীরকম হবে সেটা জানা নেই। বেশ তাগড়াই বাঘ না হলে দৃশ্য একেবারেই জমবে না। বাবু মুখে যাই বলুন না কেন, নিজের চোখে না দেখা অবধি মনে স্বস্তি নেই। তাই পৌঁছবার পরের দিনই সকালে বাবুকে সঙ্গে নিয়ে হাজির হলাম বাঘের আস্তানায়। বাঘ ছাড়াও অন্য জানোয়ার আছে এখানে। একটা ছাউনির নিচে একটা বাচ্চা হাতিকে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অনবরত আগুপিছু দুলছে। বাবু এক ছড়া কলা নিয়ে গিয়েছিলেন। একটার পর একটা কলা হাতির মুখে পুরে দিতে লাগলেন। বাঘ দেখতে এসে হাতি কেন? তার কারণ বাঘের ট্রেনার একটু বাইরে গেছেন, এই এলেন বলে। ট্রেনার আসার পরে একটা ঘরের মধ্যে খাঁচায় পোড়া বাঘের চেহারা দেখানো হলো আমাদের। এই বাঘই নাকি এতদিন ক্যাসেটে পায়ে পড়ি বাঘমামা শুনে একেবারে তৈরি হয়ে আছে। আবঝা অন্ধকারে বাঘ দেখে মন ভরল না। ট্রেনারকে বললাম, ওটাকে বাইরে বার করা যায় না? জরুর, বললে ট্রেনার। তাহলে তাই করো,
আমরা খোলা মাঠে বাঘটাকে দেখতে চাই। ট্রেনারের খুব উৎসাহ আছে বলে মনে হলো না, আর বাবু যেন কেমন সিঁটিয়ে গেছে। ব্যাপারটা কি? কারণটা বুঝতেই বেশি সময় লাগলো না। খাঁচা থেকে মাঠে বার করতেই বুঝলাম সে বাঘের 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। সত্যি বলতে কি, এমন শুকনো ঘোলাটে চোখ, লোম খসে পড়া, খিটখিটে বুড়ো বাঘ এক গ্রামের সার্কাসের বাইরে আমি আর দেখিনি। সে বাঘ মাঠে নেমেই ঘাড় বেঁকিয়ে, দাঁত খিঁচিয়ে, মুখ দিয়ে অদ্ভুত সব শব্দ বার করে তার বিরক্তি প্রকাশ করতে শুরু করেছে। এই বাঘ পাহারা দেবে হীরকের রাজকোষ? হতেই পারে না। বাবুর দিকে চাইতে তিনি অপরাধী ভাব করে মুখ আমসি করে দাঁড়িয়ে আছেন। বললাম, আপনি বলতে চান ম্যাড্রাসের সেরা শেখানো পড়ানো বাঘ এটাই? বাবু মাথা নেড়ে হ্যাঁ বললেন। এই সেই বাঘ, একেই গান শোনানো হয়েছে, আর এই বাঘের ট্রেনারকেই দেয়া হয়েছে 2000 টাকা আগাম। যেখানে একটা ফিল্মে 10-15 লাখ টাকা খরচ হয়, সেখানে 2000 টাকা বেশি কিছু নয়। কিন্তু কথা হচ্ছে যে এত তোড়জোড় করে পুরো দল নিয়ে মাদ্রাজ আসা হয়েছে, স্টুডিওতে রাজকোষ তৈরি হয়ে পড়ে আছে, পরশুদিন শুটিং, অথচ মনের মতো বাঘ পাওয়া গেল না। এখন হবেটা কি? আমার মনে খটকা লাগছিল, কারণ হিন্দি ফিল্মে দুর্দান্ত সব বাঘসিংহ দেখেছি, আর জানি তারা এসেছে মাদ্রাজ থেকেই। সেই সব বাঘসিংহ গেল কোথায়? বাবুকে প্রশ্ন করে কোনো জবাব পাওয়া গেল না। তিনি কেবল বিড়বিড় করে বলতে লাগলেন, এটাই বেস্ট। ঘোর দুশ্চিন্তা নিয়ে হোটেলে ফিরলাম। বাবুকে মিঠে কড়া ভাষায় জানিয়ে দিলাম যে আজ বিকেলের মধ্যে ভালো বাঘের সন্ধান চাই, না হলে তুলকালাম কাণ্ড হবে। বিকেলে যখন স্টুডিওতে গেলাম তখন দুশ্চিন্তা আরও বেড়ে গেছে, যাকে বলে একেবারে প্যানিক। বুঝলাম যে সব ভেস্তে যেতে চলেছে। আমার দৃশ্য হয় ছবি থেকে বাদ পড়ে যাবে, আর না হয়, যেটা আরও খারাপ, ওই ঘেয় ভাগ্যে দিয়েই কোনো রকমের দৃশ্যটা তুলতে হবে। স্টুডিওতে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই বাবু ব্যস্তভাবে এসে হাজির। কি ব্যাপার? না কাছাকাছির মধ্যেই এক ট্রেনারের সন্ধান পাওয়া গেছে যার কাছে খুব ভালো বাঘ আছে। কালকের শুটিংয়ের জন্য নাকি সে বাঘ ভাড়ায় পাওয়া যাবে। বেরোলাম গাড়িতে করে। বাবু নির্দেশ দিচ্ছেন। মিনিট খানেক চলার পরেই বললেন, এসে গেছি। বাইরে থেকে দেখে বোঝবার জো নেই। রাস্তার পাশেই একটা টিনের ছাউনি দেওয়া খোলা জায়গা, তার পিছনেই ট্রেনারের বাড়ি। বাড়ি পর্যন্ত যেতে হলো না। গাড়ি থেকে নেমে কয়েক পা যেতেই বাঁয়ে একটা খাঁচা পড়ল, তাতে একটা চিতাবাঘ। তারপর ঘেঁষাঘেঁষি 3টে খাঁচার, একটায় আর একটা চিতা, একটায় সিংহ, আর একটায় একটা মস্ত বড় বাঘ। বাঘ দেখে চোখ জুড়িয়ে গেল, ধরে প্রাণ এলো। এই ঘুপচি পরিবেশে এমন একটা রাজকীয় জানোয়ার, ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটি। এ ভাবাই যায় না। ট্রেনারটিও দেখবার মতো। নাম টাইগার গোবিন্দরাজন। এখানে যত বাঘের যোগানদার আছে সকলেই তার নামের আগে টাইগার জুড়ে দেয়। ইনি আসলে রাজস্থানের লোক, তবে বহুদিন মাদ্রাজে প্রবাসী, এবং নামটাও বদলে মাদ্রাজি করে নিয়েছেন। এককালে সার্কাসের সঙ্গে যুক্ত ছিলেন, এখন ফিল্মে জানোয়ার সাপ্লাইয়ের ব্যবসা ধরেছেন। ভদ্রলোক নিজেই বললেন যে তিনি নাকি 5 বার বিয়ে করেছেন। এখন যে মহিলাটি সঙ্গে আছেন তিনি নাকি 5 নম্বর স্ত্রী। দুজনেই জানোয়ারকে ট্রেনিং দেন। আমার বাঘকে দিয়ে কি কাজ করাতে চান জিজ্ঞাসা করলেন টাইগার গোবিন্দরাজন। বললাম, খুবই সহজ ব্যাপার। একজন গান গাইবে, বাঘটা একটা ঘরের কোনায় চুপচাপ বসে সে গান শুনবে। গোবিন্দরাজন বিরসভাবে মাথা নাড়লেন। যে লোক জেট প্লেন চালায় তাকে যদি বলা হয় তুমি গরুর গাড়ি চালাও, সে কি পারবে? আমার বাঘ লড়াকু বাঘ। বোম্বাইয়ের বড় বড় স্টারের সঙ্গে লড়েছে সে চুপচাপ বসে থাকবে কি করে? মহা মুশকিল। বললাম, তুমি বাঘকে নিয়ে এসো স্টুডিওতে, তারপর দেখা যাক কি করা যায়। আমাদের কথা শুনে বোধহয় ভদ্রলোকের একটু অনুশোচনা হয়েছে। বললেন, ঠিক আছে, এর জন্য আমার ট্রেনিংয়ের কোনো দরকার হবে না, যা করবার আমার স্ত্রীই করবেন। গুপি গাইনে যে বাঘের দৃশ্য তুলেছিলাম তাতে গুপি বাঘার বা আমাদের বাঘের কাছে যাওয়ার কোনো দরকার হয়নি। বাঘ ছিল অন্তত 20-30 হাত দূরে বাঁশবনের মধ্যে। বাঘের গলায় বকলসের সঙ্গে বাঁধা ছিল মজবুত তার। সে তারের অপর প্রান্ত ছিল ট্রেনারের হাতে। এবারের দৃশ্যে তারের ব্যবহার অচল, কারণ ক্যামেরা থাকবে বাঘের খুব কাছে। ছবিতে তার বোঝা গেলে খুব বিশ্রী ব্যাপার হবে। তাছাড়া এখানে বাঘাকে একেবারে বাঘের গা ঘেঁষে দাঁড়িয়ে দেয়াল থেকে সিন্দুকের চাবি নিতে হবে। সিনেমার বাঘ ব্যবহারের যা রীতি, সেই অনুযায়ী বাঘকে শুটিংয়ের আগে আফিম জাতীয় কিছু খাইয়ে খানিকটা নিস্তেজ করে নিতে হয়।
আমরাও সেটা করব বলে ঠিক করেছিলাম। যদি ট্রেনারের উপর সম্পূর্ণ ভরসা রাখা সম্ভব হতো তাহলে হয়তো এটা না করলেও চলতো, কিন্তু গোবিন্দরাজনের যা হাবভাব ঠিক ততটা ভরসা উদ্রেক করার মতো নয়। এখানে বলে রাখি যে বাঘ নেশা করে এলেও সে নেশা যে খুব বেশিক্ষণ টেকে না সেটা শুটিং করতে করতেই বুঝেছিলাম। শুটিংয়ের দিন সকলের স্টুডিওতে 9টায় হাজিরা। বাঘকে বলা হয়েছিল 10টায় আসতে। গাড়ির ওপর স্পেশাল খাঁচায় বাঘমশাই হাজির হয়ে গেলেন ঠিক টাইম মাফিক। খাঁচার তলায় চাকা লাগানো। বাঘ শুদ্ধ খাঁচাকে গাড়ি থেকে নামিয়ে ঠেলে নিয়ে হাজির করা হলো একেবারে রাজকোষের দরজার সামনে। তারপর বাঘমশাই খাঁচা থেকে বেরিয়ে তার যে জায়গায় থাকার কথা সেখানে গিয়ে হাজির হলেন, সঙ্গে ট্রেনার গিন্নি আর একটা তরুণ বয়সের লোক। দেখে মনে হলো বাঘটার সঙ্গে মিশতে অভ্যস্ত। গোবিন্দরাজন নিজে প্রায় 20 হাত দূরে একটা 10 ফুট উঁচু তলপার উপর চড়ে বসেছেন সেইখান থেকে খেলা দেখবেন বলে। আমাদের দলের লোকদের সকলের মনের অবস্থা আলাদা করে বর্ণনা করা মুশকিল। সকলেরই বাইরে একটা ডোন্ট কেয়ার ভাব রাখতে হয়েছে, যেন বাঘকে নিয়ে শুটিং হচ্ছে সে আর এমন কি কথা। কিন্তু আমি নিজে বলতে পারি যে ভয় না পেলেও এত কাছে একটা খোলা বাঘ থাকলে নাড়ির গতি আপনা থেকেই একটু দ্রুত হয়ে যায়। বাঘার ভূমিকায় যিনি অভিনয় করছেন সেই রবি ঘোষের জীবনেও আজ একটা মার্কা মারা দিন। অভিনয়ের সঙ্গে তার সাহসের পরীক্ষাও হতে চলেছে আজকে। তাকেই আজ বাঘের সবচেয়ে বেশি কাছে যেতে হবে। নেশাই হোক আর যাই হোক, বাঘকে এক জায়গায় চুপ করে বসিয়ে রাখা যে কি দুরূহ ব্যাপার সেটা সেদিন বুঝেছিলাম। প্রথমে বাঘের একা শটগুলো নেওয়ার ব্যবস্থা হলো। ক্যামেরা বাঘের থেকে 10 হাত দূরে দাঁড় করিয়ে তাতে চোখ লাগিয়ে অপেক্ষা করছি। যেই বাঘ ছটপটানি বন্ধ করে আমাদের দিকে চাইছে অমনি ক্যামেরা চালিয়ে দেয়া হচ্ছে। যতক্ষণ বাঘ অনড় ততক্ষণ ছবি উঠছে। এই টুকরো টুকরো শট থেকে আবার সবচেয়ে ভালো অংশগুলি কেটে গানের ফাঁকে ফাঁকে জুড়ে দিলে পর্দায় মনে হবে বাঘ মামা তন্ময় হয়ে গান শুনছেন। ঘণ্টাখানেক কাজের পর একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা আগে কখনো দেখিনি। মাদ্রাজের গরম আবহাওয়া আর স্টুডিওর আলোর উত্তাপ মিলে রাজকোষের ভিতরটা প্রচণ্ড গরম। আমরা সকলেই ঘামছিলাম। এখন দেখলাম বাঘেরও সর্বাঙ্গে লোমের উপর বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। বাঘ বা অন্য কোনো জানোয়ার যে এভাবে ঘামতে পারে সেটা আগে জানা ছিল না। গোবিন্দরাজন এবার তড়পা থেকে নেমে এসে বললেন, ওকে একটু হাওয়া খাইয়ে আনা দরকার, আপনারা কিছুক্ষণের জন্য কাজ বন্ধ করুন। রাজকোষের দরজার মুখে খাঁচা গাড়ি রাখাই ছিল। বাঘমামা গাড়ি চড়ে স্টুডিওর বাইরে বেরিয়ে গেলেন মিনিট 15 হাওয়া খাওয়ার জন্য। ইতিমধ্যে আমরা পরের শটের জন্য তোড়জোড় করে নিলাম। গোলমেলে শটগুলো আগে নিয়ে নেব বলে বাঘাকে বললাম, এবার তুমি তৈরি হও। ট্রেনারকে কাজের শুরুতেই বলেছিলাম আমাদের একজন অভিনেতাকে বাঘের খুব কাছাকাছি যেতে হবে, তাতে কোনো গোলমাল হবে না তো। ট্রেনার বলেছিলেন বাঘের নাম উমা, যিনি বাঘের কাছে যাবেন তিনি যেন সেই সময় নামটা বলতে বলতে যান। বাঘ তাহলে ভাববে চেনা লোক আসছে, আর তাহলেই সে কোনো গণ্ডগোল করবে না। বাঘ যে আসলে মামা নন মাসি সেটা তখনই প্রথম জানতে পেরেছিলাম। এদিকে বাঘ হাওয়া খেয়ে আবার নিজের জায়গায় ফিরে এলো। সকাল থেকেই অনেকবার উমা উমা বলতে বলতে বাঘের কাছে এগিয়ে গিয়ে বাঘা রীতিমতো সাহসের পরিচয় দিয়েছে। বাঘও কোনো আপত্তি করেনি। ট্রেনারের ধারণা বাঘের বাঘাকে খুব পছন্দ হয়ে গেছে। সেটা অবশ্যই সকলের পক্ষেই ভালো। শটের আগে বাঘা আর বাচ্চারেক বাঘের নাম ধরে ডাকতে ডাকতে তার দিকে এগিয়ে গেল। পরে বাঘা বলেছিল দিনের শেষে উদ্বেগ ও উৎকণ্ঠার চাপে তার নাকি প্রায় জ্বর এসে গিয়েছিল। যদিও শুটিংয়ের সময় সেটা মোটেই বুঝতে পারা যায়নি। দৃশ্যটা যাতে আরও জমে তাই বাঘাকে দিয়ে শুধু বাঘের উপর থেকে চাবি নিতে দেখানো হয়নি, কাজটা করতে গিয়ে তাকে টাল হারিয়ে দেয়ালের উপর হুমড়ি খেয়ে পড়তে দেখানো হয়েছিল। তার শরীরটা বাঘের উপর দিয়ে ধনুকের মতো বাঁকা, তার হাত যেন দেওয়ালে আটকে গেছে। সে চেষ্টা করেও নিজেকে সোজা করে পিছিয়ে আসতে পারছে না। এই অবস্থা থেকে উদ্ধার করার জন্য গুপিকে গান গাইতে গাইতে এগিয়ে গিয়ে বাঘার কোমর ধরে টেনে আনতে দেখানো হয়েছিল। এই দৃশ্যে ট্রেনার গিন্নির ধমকানি আর অন্য ছেলেটির আপ্রাণ চেষ্টার ফলে বাঘ মোটামুটি ভদ্র ব্যবহারই করেছিল। গোলমালটা শুরু হলো টিফিনের পর থেকে। স্টুডিওয় শুটিংয়ে টিফিনের ছুটি হয় 1টা থেকে 2টো পর্যন্ত। এই সময়টাতে আমাদের কাজটা এগিয়ে রাখলাম। বাঘ যে দেওয়ালের সামনে বসেছে সেই প্লাস্টারের দেওয়ালের খানিকটা অংশ কেটে ফেলে
একটা চতুষ্কোণ ফাঁক করে তার পিছনে ক্যামেরা বসানো হলো। এই ফাঁকের ঠিক মধ্যিখানে ছিল একটা ইঞ্চি চারেক চওড়া আড়াআড়ি কাঠের তক্তা, যেটা আসলে কাঠামোর অংশ। এই তক্তার ঠিক ওপরের ফাঁকটায় ক্যামেরার লেন্স এমনভাবে বসানো হয়েছে যাতে শটটা নিলে দেখা যাবে বাঘ বসেছে ক্যামেরার ঠিক সামনে, গুপি বাঘা দাঁড়িয়ে আছে একটু দূরে সিন্দুকের ঘরে। বাঘ বাইরে গিয়েছিল হাওয়া খেতে। আমরা তৈরি হলে পর তাকে আবার ফিরিয়ে নিয়ে এসে জায়গায় বসিয়ে দেওয়া হলো। অর্থাৎ এবার জায়গাটা হলো ক্যামেরার 3 হাত সামনে, ভরসা মাঝখানের ওই কাঠের তক্তা। কিন্তু এবার আর বাঘ কিছুতেই বসে থাকতে চায় না। ট্রেনার গিন্নির ধমক সত্ত্বেও বারবার উঠে পায়চারি করে, ছটফট করে। বোঝা গেল নেশা কাটতে শুরু করেছে। লড়াকু বাঘের এখন লড়াইয়ের মেজাজ এসে গেছে। কিন্তু আমাদের দেখাতে হবে বাঘ এখনও শুনছে, এখনও তন্ময়। ক্যামেরার দুহাত পিছনে স্টুডিওর আসল দেওয়াল। সেই সংকীর্ণ জায়গায় আমরা ঘরমাক্ত দেহে 4 জন লোক বসে আছি, বাঘের কখন মর্জি হয় তার অপেক্ষায়। লেন্সে চোখ লাগিয়ে আমি, আমার ডান পাশে নিকন ক্যামেরা হাতে আমাদের স্টিল ফটোগ্রাফার নিমাই ঘোষ, আমার বাঁয়ে ক্যামেরাম্যান সৌমেন্দু ও আমার অন্যতম সহকারী সন্দীপ। গুপি বাঘাও রেডি হয়ে আছে সিন্দুকের ঘরে। গানের প্লেব্যাক বারবার চলছে, বারবার থামছে। 1 ঘন্টা ধস্তাধস্তির পর কী কারণে বাঘমামা কিছুক্ষণের জন্য শান্ত হলেন। যেদিকে চাওয়ার দরকার সেদিকেই চাইলেন, আর তাতে আমাদের শটও হয়ে গেল। কিন্তু শট হবার পর মুহূর্তে যে ঘটনাটা ঘটল সেটা ভাবতে এখনও ঘাম ছুটে যায়। বাঘ এতক্ষণ ক্যামেরা সম্বন্ধে উদাসীন ছিল। হঠাৎ কেন জানি এক ঝটকায় ক্যামেরার দিকে ফিরে তার ডান পাটা তুলে মরিয়া হয়ে থাবা দিয়ে এক প্রচণ্ড চাপড় মারল সেই কাঠের তক্তাটার উপর। সেই চাপড় আর 6 ইঞ্চি ডান দিকে পড়লেই আমাদের ক্যামেরার লেন্স ভেঙে চুরমার হয়ে যেত। দিনের শেষে প্যাক আপ বলার পর ট্রেনার তার বাঘকে খাঁচায় পুরে নিয়ে গেলেন। নেয়া মাত্র শুরু হলো বাঘের গগনভেদী হুঙ্কার। একটানা 5 মিনিট ধরে হুঙ্কার দিয়ে তার উপর আমাদের সারাদিনের জুলুমের ঘোর প্রতিবাদ জানিয়ে তবে বাঘমামা ক্ষান্ত হলেন।